সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, দুজন তরুণ শিল্পী, দুটি আলাদা কণ্ঠ এবং একগুচ্ছ স্বপ্ন সঙ্গীতকে ঘিরে, এবং সেই সঙ্গীতকেই স্বপ্ন সাধনা করেই তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তাদের প্রতিভা দিয়ে তারা প্রমাণ করছেন ধীরে ধীরে বাংলা সঙ্গীতে তাদের স্বকীয় পরিচয়। আজকে সেই পথচলাগুলো শুনবো আজকে আমাদের অতিথিদের কাছ থেকে। আমার সর্বডানে রয়েছেন অত্যন্ত ট্যালেন্টেড, এক্সট্রিমলি ট্যালেন্টেড এবং খুবই জনপ্রিয় কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় মলি মজুমদার। কেমন আছেন? ভালো আছি। তারপরে রয়েছেন আরেকজন এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান সিঙ্গার লাবণী আক্তার। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। আর তবলা থাকবেন সঞ্জয় দা, গিরা থাকবেন আমার বড় ভাই শামু ভাই এবং কিবোর্ডে থাকবেন ফরহাদ ভাই। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। লাবণী এবং মলি, একটু আপনাদের বলে রাখি যে গতকালকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস ছিল। একটু আমার ব্যক্তিগত একটা অনুরোধ রয়েছে, একটা রিকোয়েস্ট আছে যে তাকে তার স্মরণে, তার সম্মানে যদি একটি তার গান আমাদের একটু উপহার দেন আপনারা এই মুহূর্তে। অবশ্যই, কেন নয়। আমি যেটা ভাবছিলাম, চলো আমরা দুজনে একসাথেই গাই। হ্যাঁ, আমরাও এটা ভাবছিলাম আর কি। বাহ, চমৎকার, শুনি। ঠিক আছে, চলো যাই। মলি এবং লাবণী, যতটুকু আমি আপনাদের জেনেছি যে আপনারা আসলে ঠিক রবীন্দ্রনাথের বা রাবণের ঘরানার সঙ্গীতের মানুষ নন।
সব ধরনের গানে আপনারা করেন, বাট তারপর এত সুন্দর করে গানটা করলেন, আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আপনার ওই ঘটনারই আসলে। একটু জানতে চাই যে আপনাদের সঙ্গীত জীবনে একই প্রশ্ন দুজনের কাছে, যে রবীন্দ্রনাথের প্রভাব, কারণ নিঃসন্দেহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সত্তার কবি, আমার বাঙালি সত্তার কবি, এবং একজন আমাদের বিশ্বকবি, এবং তিনি বাংলা জাতিকে আসলে জাতির ভিতরে উনি আছেন আসলে। একদম আপনার কোনো ভাগ করা যাবে না আসলে, যে ওপার বাংলা এপার বাংলা, বাঙালি মানে রবীন্দ্রনাথ। একটু জানতে চাইবো যে আপনাদের কাছ থেকে যে আপনার সঙ্গীতে তার প্রভাব, তার সঙ্গীতের প্রভাব কতটুকু আসলে। এই জিনিসটা আসলে শুরুতে যেমনটা আপনি বলছিলেন যে এই ঘরানার অথবা এই রকম গান আমরা দুজনেই কেউ খুব একটা করছি না, তবে আমার কাছে মনে হয় যে যেহেতু ছোটবেলা থেকে আমি গান শুনে শুনে বড় হয়েছি, গাইতে পারছি কতটুকু সেটা জানি না, তবে খুব ভালো লাগে। এবং সুর যেটা আমি সবসময় বলি, সুর যেটা কানে শুনে শান্তি লাগে, সেটাই আমি আসলে করার চেষ্টা করি। তার মধ্যে রবি ঠাকুরের গান, তো এটা তো আসলে বলার মতো ভাষা নেই আমার, সকলেরই খুব পছন্দের, এবং আমার বেশ ছোটবেলা থেকেই পছন্দ ছিল। এমন না যে আমি কখনো করিনি, আমি একটু একটু করেছি ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করেছি। মলির ক্ষেত্রে কি একই ব্যাপারটা? কথা আমারও আর কি, একদম একটা শিল্পীর ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান আমরা হয়তোবা ছোটবেলা থেকে ওভাবে করে উঠিনি, কিন্তু শোনা হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা একটা কানের মধু একদম। তারপর একটা থাকে যে শৈশবকালে আপনারা দুজনেই গান শিখেছেন, শুদ্ধ ধারায় গান শিখেছেন। একটু জানতে চাই যে আমাদের সবার জীবনে রবীন্দ্রনাথের একটা ইন্ট্রোডাকশন হয়, একটা তার সাথে পরিচয় হয় তার গানের মাধ্যমে বা তার কবিতার মাধ্যমে। আপনাদের ক্ষেত্রে আসলে যদি গানের কথা বলি, যে কোন গানটা দিয়ে আসলে রবীন্দ্রনাথের গান হয় না যে প্রথমে শুরু করেছেন, সেটা ছোটবেলায় কিনা? আমার মনে আছে স্কুলে প্রতিযোগিতা হয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান করেছিলাম। গানটি হচ্ছে, গানটির কথা ঠিক হতে পারে আজি ঝড়ো ঝড়ো। হ্যাঁ, আজি ঝড়ো ঝড়ো, That's very common. এরকম স্মৃতিটা মানে মনে পড়ছে, কিন্তু গানটা কেন যেন মানে মনে মনে বাজছে, আমি খেয়াল করতে পারছি না। সমস্যা নেই। লাবণী? আমার এই এখন যে গানটা করলাম, এই গানটাই আচ্ছা, আমি আচ্ছা। স্কুলে মনে আছে, ওই সময়টাতে আমার মনে হয় সকলেই স্কুলে ছোট একটু একটু প্রোগ্রাম করেছে, গানে অংশগ্রহণ করেছে, তো খুব অধীর আগ্রহে বসে থাকতাম এই গানটার জন্য, কখন করব এই গানটাই, মায়াবন বিহারিণী। জাতীয় সঙ্গীত একটা ব্যাপার। সেটা তো অবশ্যই। হ্যাঁ, না, I was স্কুল waiting for জীবনে the হ্যাঁ, আমার মনে হয় সবারই একটা exactly. আমার ক্ষেত্রে আসলে জাতীয় সঙ্গীত। না, আমার বিষয়টা আমি বলি, সবারই এরকম হয় হয়তো, যারা স্কুলে যারা একটু গাইতে পারে, সবসময় জাতীয় সঙ্গীতের বেলায় তাদেরকেই একদম ফ্রন্টে নিয়ে আসে, অথবা সামনাসামনি তোমরাই গাইবে, তোমাকে অনুকরণ করে সবাই গাইবে, এরকম আমার বেলায় প্রচুর হয়েছে জাতীয় সঙ্গীত। এই জন্য কোনো স্কুলের প্রোগ্রামে অথবা কলেজের ফাংশনে আমি জাতীয় সঙ্গীত কখনোই গাইতাম না, প্রচুর মানে এভরিডে স্কুল লাইফে আমার এটা গাইতে হতো। আমরা একটু যেহেতু শৈশবকালেই আছে, একটু ওই জায়গাতে থাকতে চাই, যে একটু লাবণী আপনার কাছে জানতে চাইবো যে আপনার সঙ্গীতের শুরুটা কিভাবে হলো ছোট করে? সঙ্গীতের শুরু আমার মনে আছে, আমি আর আমার ফ্রেন্ড, তখন আমি খুব ছোট, ক্লাস 2 আর মানে সবে মাত্র স্কুল জীবন আমার শুরু হচ্ছে, 2 or 3 এরকম। তো আমি খেলছিলাম, আমার একটা ফ্রেন্ড, ওর সাথে খেলতে খেলতে একটা গান আছে, এসো হে বৈশাখ, তো সেটা রবীন্দ্রনাথেরই গান। হ্যাঁ, তো এই গানটা ও গাইছে, হ্যাঁ। তো এই সময় মানে তখন বৈশাখের একটা সময় ছিল মনে আছে যতদূর সম্ভব, তো সব চারদিকে এই গানটা বাজতেছে, তো ও গাইছে, আমিও গাইছি, তো আমি ডিফারেন্ট লক্ষ্য করতে পারলাম যে ও যেভাবে গাইছে ওটা হচ্ছে না, তো আমি তখন বুঝি না যে গান আসলে কিভাবে গায়, একদমই আমি এটার বাইরে, তো ও গাইছে হচ্ছে না, আমি ওকে শিখিয়ে দিচ্ছি যে এইভাবে গাও, এই জায়গাটা এভাবে গাও, তখন থেকে মনে হলো যে কিভাবে, তো সেদিনই বাড়িতে বাবা কিছু একটা নিয়ে আসছে, তো ওটা বসে খাচ্ছি আর গান গাচ্ছি, ওই সেম গানটাই। তো আমার বাবাও যেহেতু সঙ্গীতের একজন মানুষ ছিলেন, তো সেক্ষেত্রে বাবা বলছে যে এদিকে আসো, ওনার কানে সামহাও পৌঁছেছে, সারাদিন যেহেতু সেই গানটাই আমি গুনগুন করে গাইছিলাম, তো বাবা বললো এদিকে আসো, ওনার আশেপাশে কোনো ইনস্ট্রুমেন্ট উনি পায়নি, উনি একটা বক্সের মতন কিছু একটা সামনে নিয়ে বলছে এবার গাও,
তো এসো হে বৈশাখ গানটা আমি পুরোপুরি তালে এবং সুরে গেয়েছি হয়তোবা। তো তখন থেকে বাবার মনে হয়েছে যে না, ও কিছুটা গাইতে পারে, ওকে শেখানো উচিত। তো তখন থেকেই আসলে বাবার হাতে ধরে সঙ্গীত জীবনে আসা। খুব চমৎকার একটি গল্প শুনলাম। আমরা একটু গানে যাই, তারপরে আবার কথায় ফিরছি। কে গাইবে আগে, মৌলি? আচ্ছা, ও বলছে আমি আচ্ছা ঠিক আছে, আমি গাইছি। শ্রদ্ধেয় শুভমিতাদির খুবই জনপ্রিয় একটি গান, কে বাজায় বাঁশিতে, গাইছি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ লাবণী। একটা ছোট্ট বিরতি নিতে হবে দর্শক, নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইফে। মৌলি, গান শুনি, তারপরে কথা বলি। ঠিক আছে।
চমৎকার একটি গান শুনলাম। একটু জানতে চাই যে দুজনের কাছেই আসলে প্রশ্নটা কী রকম। আপনার দুজনকেই যতটুকু দেখেছি যে স্টুডিওতেও সেই রকম স্পন্টেনিয়াস লাইভ শোতে তো আছেই। একটু যদি জানতে চাই যে কোন জায়গাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ লাইভ পারফরমেন্স তো আসলে একটা ওয়ান টাইম এন্টারটেনমেন্ট। একটা শো হলে আবার আরেকটা জায়গাতে শো করলে মানে অডিয়েন্সের মধ্যেও অনেকটা একরকম থাকে না। বাট স্টুডিও রেকর্ডিং বা একটা নিজের একটা রেকর্ডেড সং সেটা আসলে থেকে যায়। কোন জায়গাতে আপনাদের স্বাচ্ছন্দ্যের জায়গা? আগে মৌলি বলুন, তারপরে লাবণীর কাছ থেকে শুনবো। আমার কাছে আসলে দুটো দু রকমের আনন্দ। আমরা স্টেজে পারফর্ম করছি, ওটা ওটা হচ্ছে আমাদের একদম সরাসরি আমাদের অডিয়েন্সের সাথে কানেক্টেড একটা বিষয়। আর স্টুডিওর ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে স্টুডিওর কাজ করতে বেশি ভালো লাগে, বিকজ আমার কাছে মনে হয় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা কাজ করে, জিনিসটা ধরে রাখতে পারছি। কোনো জায়গাটাতে প্রবলেম হচ্ছে, আমরা সেই জায়গাতে খুব সুন্দর করে আবার মানে নিজেকে ঠিক হ্যাঁ, ভেঙে আবার একদম। গড়ানো। হ্যাঁ, জি জি। লাবণীর ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আমার ক্ষেত্রে দুটোই আনন্দের, বেশ আনন্দের। আমি বলবো স্টুডিওর ব্যাপারটা পরে বলছি। স্টেজের বিষয়টা আমার কাছে একদমই অন্যরকম, কারণ আমি যখন স্টেজে পারফর্ম করি দর্শকের সাথে যে কানেক্টেডের একটা ব্যাপার থাকে, যে তারা কীরকম চাইছে, ওরকম কীরকম শুনতে চাইছে আমার কাছে, অথবা তাদের পছন্দ অনুযায়ী সেই ডেলিভারি আমি দিতে পারছি কিনা। তো যখন দর্শকের কাছ থেকে তৃপ্তিমূলক কিছু আসে, তখন আসলে আনন্দের সীমানা থাকে না। তো এটা আমার খুব ভালো লাগে। আর যখন স্টুডিওতে কাজ করি, এটা অবশ্যই ভালো লাগার একটা জায়গা। স্টুডিওতে যখন কাজ করি তখন খুব বেশি চিন্তা হয় যাতে অনেক বেশি টিউনে গাইতে পারি, কারণ স্টেজ শো আর স্টুডিওর মধ্যে আকাশ পাতাল তফাৎ হচ্ছে টিউনিং এর বিষয়। সো এই জিনিসটা মানে যে ফ্লসগুলো সেই স্টুডিওতেই বোঝা যায়। একদম একদম, মানে খুঁটিনাটি যে বিষয়গুলো সব স্টুডিওতে বোঝা যায়। আচ্ছা, একটু কঠিন প্রশ্ন করি এবার। সেটা হচ্ছে ধরুন একটা কণ্ঠস্বর, যেমন আপনাদের দুজনের কণ্ঠ একরকম নয়, এবং কণ্ঠস্বরটি তো আমাদের আইডেন্টিটি, আসলে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আসলে এরকম হয় না যে একজনের কণ্ঠ শুনে মনে হয় বা একটা সিগনেচার স্ট্যাবলিশ হয়ে যায় যে সে আসলে দুঃখের গান করে বা রোম্যান্টিক গান করে? আমি যদি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি যে আপনাদের কণ্ঠস্বর আপনাদের কোন ব্যক্তিত্বের জায়গাটা প্রকাশ করে, তাহলে সেটা কি হবে? প্রথমে লাবণী। আমি শুরুতে বলতে চাই, আসলে যেমনটি বলছিলাম যে ছোটবেলা থেকে যেহেতু সুর পছন্দ করি, সব ধরনের সুরই আমি নিজের মধ্যে আনার চেষ্টা করি। তো সেটা আধুনিক হোক, ফোক হোক, সেটা হতে পারে হিন্দি গজল, সেটা হতে পারে রবীন্দ্রসঙ্গীত। সো আমি সবকিছুই গাওয়ার চেষ্টা করি। আর একটু বলে নিচ্ছি যে একটা সময় বলবো না, কিছু সময় আগে সবাই ভাবতো যে আমি হয়তো শুধু ফোক গাই, মানে আমার ব্যক্তিত্বটা ওখানেই আটকে গেছিল, সবাই সেটাই ভাবছিল। কিন্তু ওই যে বলছিলাম যে আমি সুর পছন্দ করি, সুরের সাথে থাকতে পছন্দ করি, তো আমি চাইনি যে সবাই আমার পরিচয়টা ওখানে চলে যাক যে আমি শুধু ফোক গাই, ফোক আর্টিস্ট। সো ফোক আর্টিস্ট হিসেবে পরিচিত হওয়ার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যে কম্পিটিশনে ছিলাম সেটা একটা ফোক কম্পিটিশন ছিল। সো সেখান থেকে সবাই আমাকে ভাবা শুরু করলো, অথবা বিভিন্ন চ্যানেলগুলোতেও স্পেশাল ফোক অনুষ্ঠান, যেমন বারি স্যারের জন্মদিন, মৃত্যু দিবস, প্রয়াণ দিবস, সো এরকম স্পেশাল অনুষ্ঠানগুলোতে গাইতে গাইতে একটা সময় সবাই ভাবলো যে আমি শুধু ফোকই গাই। তো যখন সব দিক থেকে শুধু এরকম প্রোগ্রামের জন্যই ডাক আসছে, আমি আমার অন্তর খুলে গাইতে পারছি না, তো তখন নিজের মধ্যে এটা উপলব্ধি করতে পারলাম। ইভেন আমার সিনিয়ররাও আমাকে বলছে যে তুমি আধুনিকও করো। তো সেখান থেকে আসলে উঠে গাইছি আধুনিক। তো এখন আমি চিন্তা করি আমার ব্যক্তিত্ব শুধু ফোকে না, সবকিছুতেই থাকুক। রাইট। মলি, একটু আপনি কোন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনুপ্রাণিত করার মতো অনেক লেজেন্ডারি মিউজিশিয়ানের আপনারা তাদের শরণাপন্ন হয়েছেন বা তাদেরকে অনুকরণ করেন, এবং সেই জায়গা থেকে আপনাকে যতটুকু আমি জানি যে আমাদের শ্রদ্ধেয় কিরণ চন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের আপনার ফুপু হয় তো, এবং আমাদের পিন্টুদার আমার মামা, একটা সঙ্গীত পরিবারের মানুষ আপনি। সেই জায়গা থেকে লোকসঙ্গীতে অবশ্যই আপনার সঙ্গীত জীবনে একটা প্রভাব বিস্তার করে। বাট সেটা ছাড়াও আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, যে আমরা রবীন্দ্রনাথের গান শুনলাম একটু আগে, অনেকগুলো নাটকের ব্যাকগ্রাউন্ডে আপনার টাইটেল সঙ্গে আপনার ভয়েস শুনেছি আমি। নজরুল আমাদের জাতীয় সত্তার কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই নজরুল ইসলামের সঙ্গীত দ্বারা বা নজরুল সঙ্গীত দ্বারা আপনি কতটুকু প্রভাবিত?
আমি ছায়ানট থেকে নজরুল সঙ্গীতের উপরে 8 বাহ। বছরের কোর্স কমপ্লিট শুনবো নাকি করেছি। একটা নজরুল সঙ্গীত? আচ্ছা বলুন বলুন। নজরুল সঙ্গীত আসলে আমরা যারা গান বাজনা করি, আমরা যারা গান করি, আমার কাছে মনে হয় নজরুল বা ক্লাসিক্যাল যেটা থাকে এটা বেসিকটা আর কি তৈরি করে। সো আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে প্রযোজ্য কিনা জানি না, আমার কাছে মনে হয় এটা জানাটা আসলে খুব জরুরি। নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা আসলে এক একটা অংশ তৈরি করে গেছেন গানের। তো আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা শিল্পীর একটা মানে অনুপ্রাণিত করার একটা জায়গা তৈরি করেই থাকেন। ওকে, গান শুনি তাহলে লাবণী, আপনার কণ্ঠে একটা শুনি, তারপরে কথায় ফিরছি আবার। খুবই পছন্দের ওপার বাংলার একটি গান গাইছি, কেন রোদের মতন হাসলে না। বাহ, শুনি। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে ফুরোলেও আসলে না। মনকে মনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে করো স্রোতেও গতি। নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই, চুরে গেলেও এটা সত্যি তুমি আমারই, শুধু আমারই। জলে ভিজা চোখ গোজা, মুখ বুজা, নিশানাতে স্মৃতির ভিড় এলোমেলো, নিদ আসে এলো কিসে, ছুঁয়ে দিল সব চোখ, শুনিয়ে মেঘবাড়ি তার গল্প, শহর জুড়ে বৃষ্টি রোদ হোক আজ শুনি তার ডাক। নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই, বেঁধে রাখতে পারলে তুমিও হতে পারে শুধু আমায়। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে ফুরালেও বাহ, খুবই চমৎকার। লাবণী, আরেকটু জানতে চাই যে এমন কোনো গান আছে আছে কিনা যেটা আসলে শুনলেই মনে হয় যেটা আমার নিজের জীবনের গল্প? আমি জানি অজস্র গান আপনার চর্চায় আছে, বাট তারপরও একটা গান যেটা শুনলেই মনে হয় যে নিজের জীবনের গল্পের সাথে আসলে পুরোটা মিলে না, কিছু কিছু গানের মধ্যে মিলে যায়, যেমন ফোক কিছু গান আছে সেটা মিলে যায়। আমার ভীষণ পছন্দের একটা গান আছে, বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয়রে,
আমার যখন রিলেশন চলে ওই সময়কালীন এই গানটা আমি খুব শুনতাম। সো জীবনের গল্পের সাথে মিলে যায় যদি বলি, এই গানটা আমার সবার আগে মনে পড়ে যায়। জীবনের গল্পটা বা রিলেশনশিপের যে কথাটা বললেন, হ্যাঁ এটা সফল গল্প অবশ্যই। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেজন্য এই গানটা আমার সবার আগে মনে পড়ে। রাইট। আমি একটু মৌলি একটু জানতে চাই যে যদি বলি যে আপনার আইডলকে বাংলাদেশে, তাহলে কারা? সাবিনা ইয়াসমিন, সোনার আলা ম্যাম। আমি তাদের গান হয়তো ওভাবে গাইতে পারি না, আমি খুব পছন্দ করি, আমার শুনতে ভীষণ ভালো লাগে এবং তাদের গানগুলো মানে এত সুন্দর কথা, এত সুন্দর সুর, মানে সবকিছু একদম হৃদয়ে ছুঁয়ে যায়, আমার খুবই পছন্দের। বলি আরেকটু জানতে চাই যে কতগুলো নাটকের টাইটেল সঙ্গে আপনার কণ্ঠ দেওয়া হয়েছে পর্যন্ত? আসলে এটা আমার ওভাবে গোনা হয়নি, 100 ক্রস। অনেক। লাবণীর ক্ষেত্রে ব্যাপারটি কিরকম? আপনি কি আপনার রিলিজের ব্যাপারে একটু জানতে চাই যে এর পর্যন্ত কতগুলো কাজ করেছেন? অনেকগুলো মৌলিক গান নিয়ে কাজ করা হয়েছে। ভীষণ যখন আমি গান শিখি অথবা টুকটাক গাই, তখন থেকেই মৌলিক গানের অনেক কাজ আমার চোখে পড়ে অথবা আমার কাছে আসে, কিন্তু সেরকম পছন্দের লিরিক অথবা সুর আমার ভালো লাগেনি, যার কারণে আমি করিনি। রিসেন্ট আমি বেশ কিছু মৌলিক গান করেছি, যেমন কিছুদিন আগে, এটা একটু ফোকের মধ্যে, বেশ কিছুদিন আগে একটা গান রিলিজ হলো, তোর লাগে দিলে লাগে টান, একটা আঞ্চলিক ঘরানা। তারপরে এর আগে যেটা রিলিজ হলো আউলা ঝলা, শ্রদ্ধেয় শওকত আলী ইমন করেছেন গানটা। তো ওই গানটা রিলিজ হওয়ার পরে ভীষণ সাড়া পাই এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং যারা আছেন তারা খুব মৌলিক গানের দিকে আমার কাছে আসলে ডাক আসা শুরু করে। সেখান থেকে আসলে অনেকগুলো, প্রায় 150-200 মতন হয়ে গেছে এখন। আরো কথা শুনতে চাই, বাট তার আগে একটা ছোট্ট বিরতি দিতে হবে। একটা ছোট্ট বিরতি, ফিরছি, এখনই সঙ্গে থাকুন। যে দর্শক, আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। খুবই ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি এমনটি হয় যে আগামীকালকে থেকে বলা হলো যে আপনারা কোনো কাভার গান করতে পারবেন না, শুধুই মৌলিক গান, কতটুকু প্রস্তুত আপনারা? প্রস্তুতি, হ্যাঁ, পুরোপুরি প্রস্তুত আছি সিচুয়েশন হ্যান্ডেল করার মতন, কিন্তু যদি এরকমটাই হয় আদৌ, তবে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা। বিকজ আমি কভার বলতে আমার ইমোশন জড়িয়ে আছে এর সাথে, যেমন লতাজির গানগুলো আমার ভীষণ প্রিয়, আশা ভোসলেজি, কি বলবো, এই আমাদের বাংলাদেশে তো সাবিনা ইয়াসমিন, রুনা, তারপরে সামিনা চৌধুরী, ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দ। মানে এই গানগুলো গাইতে না পারলে মনে হয় মানে আমার শ্বাসরুদ্ধ এরকম একটা ব্যাপার থাকবে, তারপরে আমি প্রস্তুত। মৌলির ক্ষেত্রে কি? একই কথা। বুঝতে পেরেছি। ঠিক আছে মৌলি, গান শুনে একটা ছোট্ট করে আপনার কণ্ঠে, তারপরে কথায় ফিরছি। কে যাস রে ভাটির গান গাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা, তো কে যা
চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। একটু জানতে চাই সেটা হচ্ছে যে একটা শিল্পীর তার ক্যারিয়ারে আসলে শ্রোতাদের ভালোবাসা এবং সমালোচনা দুটোই আসলে তার জীবনের সঙ্গী বলা যেতে পারে এবং প্যারালালেই চলে আসলে। আমি যদি একটু জানতে চাই যে আপনাদের মতামতটা জানতে চাইবো যে একটা শিল্পীকে আসলে কোনটা পরিণত করে, শ্রোতাদের ভালোবাসা নাকি সমালোচনা? দুটোই, দুটোই। আমার ক্ষেত্রে দুটোই। কারণ আমার ক্ষেত্রেও দুটোই। কারণ কিছু সমালোচনা আছে যেই সমালোচনাগুলো আসলে না হলে শুধরানো যায় না, কিন্তু অথবা বর্তমান, সরি টু কাট ইউ অফ, একটু বলি, বর্তমানে সবাই তো সমালোচনাই করে এবং সেই সমালোচনাগুলোর ধরনটা পাল্টে গেছে এখন, আসলে খুবই অ্যাটাকিং থাকে সামটাইমস। একদম। সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করেন বা সেগুলো আসলে কতটা আহত করে, এটা একটু জানতে চাই আসলে। রিসেন্ট কিছু কাজ অথবা মানুষের বিহেভিয়ার দেখে আসলে খুব ব্যথিত হয়েছি, কিন্তু আমি বলবো যে সমালোচনা শিক্ষণীয়, কারণ সেগুলো থেকে আমি ভালোগুলো নিই এবং যেগুলো একদমই বাজে, যেগুলো যেটা গঠনমূলক অহেতুক, নয় আর কি, সেগুলো বর্জন করি। সো তার মধ্যে কেউ সমালোচনা করে, কিছু বিষয় নিয়ে সমালোচনা করে যেগুলো আসলে আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। সো আমি আসলে এটাকে ভালো দিক হিসেবে নেই। কিছু জিনিস তো যারা গান করি অথবা সোশ্যালি যারা আমরা অ্যাক্টিভ তাদেরকে অ্যাভয়েড তো করতেই হবে, কারণ সব কথা গায়ে মাখলে মানুষের যে ইন্সপিরেশন অথবা চলার যে একটা গতি, সেই গতিটা হারিয়ে ফেলা যায়। মৌলি কি বলবেন? আমার কাছে মনে হয় একটা গান সবারই ভালো লাগবে, আবার সবারই ভালো লাগবে না। সো এটাকে মাথায় রেখে আসলে আমাদের কাজ করাটাই আমরা মনে করি যে বেটার। রাইট। একটা গান শুনি তাহলে লাবণী, তারপরে কথা ওকে, ফিরছি। গাইছি আকাশ এত মেঘলা। বাহ বাহ, খুবই চমৎকার, এখনকার সময় খুবই প্রাসঙ্গিক আছে। গাইছি। আকাশে তো মেঘলা যেন না তো একলা, এখুনি নামবে অন্ধকার, ঝড়ের যন্তরঙ্গে নাচবে রঙে, ভয় আছে
আমি জানি না কারা আসলে আপনাকে এই ট্যাগটা দিয়েছিল যে আপনি একজন লোকসঙ্গীত শিল্পী। আপনার কণ্ঠে যেগুলো গানই শুনছি, ইনফ্যাক্ট মলিরও আসলে আপনারা দুজনই আসলে খুবই ভার্সেটাইল। আপনাদের যখন যে গান করছেন ঠিক সেভাবেই করা যেভাবে দরকার, যেভাবে উচিত সেভাবেই করছেন আসলে। এই গানটা শোনার পরে মনে হলো যে না, আপনি অবশ্যই লোকসঙ্গীতের ঠিক ওই ঘরানায় পড়েন না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। যাই হোক, আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে যেমনটি আমরা যখন 90s-এ দেখতাম যে ক্যাসেট বা সিডির সময় একটা শিল্পীকে মূল্যায়ন করা হতো তার কোয়ালিটির উপরে। বর্তমান সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে, শ্রোতাদের রুচি চেঞ্জ হয়ে গেছে, তাদের শোনার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন একটা অ্যালগোরিদম বা ভিউ এইসবের উপরে ডিপেন্ড করে একজন শিল্পীর সত্তাটা, সে কতটা বড় শিল্পী বা তাকে ওইভাবে মূল্যায়ন করা হয়। আপনারা দুজনই গান শিখেছেন, দুজনই সঙ্গীত পরিবারের মানুষ, আপনার বাবার হাত থেকে আপনি গানটা শিখেছেন। মৌলি তো অবশ্যই নিঃসন্দেহে খুব একটা সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারের মানুষ। একটু জানতে চাই যে এগুলো আপনাদেরকে কতটুকু আহত করে, যে যাদের কোয়ালিটি নিয়ে অনেক সময় দেখা যায় যে এমন সব মানুষ ভাইরাল হয়ে যায় এবং তারা রাতারাতি স্টার হয়ে যায়, স্পটলাইটে চলে আসে। একজন শিল্পী হিসেবে এটাকে আপনারা কিভাবে দেখেন একটু যদি জানাতেন। আমি বলবো না, তুমি আগে মৌলি বলো। বলুন। সবসময় মৌলি বলটাকে ওদিকে পাস করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার হবে না, এবার বলবো। মৌলি আপনি বলুন, তারপর আমরা লাবণীটা শুনছি। আমার কাছে আসলে আমি তো আসলে ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি। আমার যেহেতু আপনি বললেন, আমার কিন্তু গানের পরিবারেই জন্ম, গান শুনেই বড় হয়েছি আমি। যেই জিনিসগুলো আসলে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, ওগুলো আমার না শিখলেও ছোটবেলা থেকে কানের মধ্যে একটা থাকে না যে তো ওই জায়গা থেকে আসলে হুট করে গান একটা শুনে নিয়ে একটা গান গেয়ে তারপরে সবার কাছে চলে আসা, তারপরে সেটাকে আমরা খুব সুন্দর করে মানে তাদেরকে প্রাধান্য দিচ্ছি বা প্রায়োরিটি দিচ্ছি, সেই জায়গা থেকে তুমি কি মনে করো বলো? আচ্ছা, আমার বিষয়টা একটু অন্যরকম। আমি আমার বাবা বলতো যে আগে একটা কথা আছে, সব মানে এটা তথাকথিত যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে আমি বলবো শুরু থেকেই হয়ে আসছে, কিন্তু 90s-এর যে সময়টা ছিল ওই সময়টা আমি পুরোপুরি পাইনি। তবে যতদূর আমি জানি ওই সময় না এই সোশ্যালি তারপরে মানে এত বেশি জঞ্জাল ছিল না। তো ওই সময়টাতে আসলে যে গানগুলো জীবন যাত্রা খুব সিম্পল ছিল, সাধারণ ছিল। তো ওই সময়টাতে আসলে যে গানগুলো রিলিজ হতো, মানে যারা গান বানাতো তারাও খুব চিন্তা করে তাদের মনের মাধুর্য মিশিয়ে গান বানাতো, এবং যারা গাইতো তাদের আত্মাকে বিলীন করে দিয়ে আসলে গান গাইতো। তো এখনকার সময়ে সেটা আসলে দেখা যায় না, যার কারণেই আমার মনে হয় যে মানুষ খুব দেখাতে পছন্দ করে, যে প্রচুর শো অফ একদম। সো গানগুলোর মধ্যে গান যতটুক না হবে তার থেকে বেশি আসলে শো অফ করছে সবাই। আচ্ছা, আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনারা দুজনই কি ঢাকার স্থানীয়, মানে একটু যদি জানতে চাই। আমি আচ্ছা, মৌলি? আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে। ও সাইজি, হ্যাঁ। ওখানে আমার জন্ম, কিন্তু ওখানে পরে আমি ঢাকাতে চলে আসি। আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে যারা ঢাকার বাইরে যারা আছেন, যারা খুবই ট্যালেন্টেড ইয়াংস্টার্স বা যারা মিউজিকটাকে পার্সু করতে চায়, নারী শিল্পী হিসেবে একটু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা এই ক্যারিয়ারটাকে যদি বেছে নেয় তারা নিতে পারবে কিনা, এবং এটা কতটুকু তাদের সামনের পথটা কিরকম হওয়া উচিত বা তাদের কিরকম প্রস্তুতি নেওয়া উচিত, ছোট করে একটু যদি জানাতেন দুজনেই। যারা সঙ্গীতের পথ, সঙ্গীতে, হ্যাঁ অফকোর্স সঙ্গীতে। আমার কাছে মানে এতটুকু সময়, আমি খুব অল্প সময় মিউজিক করছি, তারপর আমার কাছে এতটুকু সময় ইদানিং কালের ঘটনাগুলো এবং মানে আগে পিছে যা হচ্ছে বা হবে মনে হচ্ছে, সো এগুলো চিন্তা করে মনে হয় না যে যারা চিন্তা করছে তাদের সঙ্গীতটাকে কেরিয়ার হিসেবে নিবে ভুল ডিসিশন, বাংলাদেশে অন্তত আমার কাছে আপাতত এটাই মনে হচ্ছে। বাকিটা যদি কেউ অবশ্যই জানতে চাওয়ার ইচ্ছে ছিল, বাট খুব বেশি সময় নিয়ে আমাদের চলে যেতে হবে, বাট কখনো হয়তো বা সুযোগ হলে আমি প্রশ্নটা জিজ্ঞেস করবো আবারও আপনাকে যে কেন আপনি এটা বলেছেন, যেটা মূল ব্যাপার একই কথা। আসলে গান বাজনাটা যদি আসলে আমরা মানে এখনকার জেনারেশনে আমরা ক্যারিয়ার হিসেবে নেই, সো সেই জায়গাটা আসলে খুবই ডিফিকাল্ট। সেটা অবশ্যই বাংলাদেশে, কারণ আমাদের গান বাজনার যে জায়গাটা, আমরা শিল্পীরা যারা আছি সেই জায়গাটা আসলে আমরা প্রপারলি পাচ্ছি কিনা আসলে
একটু খুবই নিরাশার কথা বিবেচনা। বলছেন, হতাশার কথা বলছেন। যাই হোক, সময় সুযোগ হলে এই ব্যাপারে অবশ্যই জানতে চাইবো। অসংখ্য ধন্যবাদ দুজনকে, সেই সাথে সঞ্জয় দা, শামু ভাই এবং ফরহাদ ভাইকে। আমি ছোট করে বিদায় নিচ্ছি এবং যেতে যেতে আর মূলি আপনার কণ্ঠের শেষ গানটি শুনতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখাবো সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুদো